একদম পরী লাগছে তোমাকে। বুঝতে পারছি না তুমি বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর করে সাজাতে পারি। আমি নিশিতার কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা না বলে মামা কোথায় জিজ্ঞেস করলাম। নিশিতা পূর্বের মতোই একগাল হেসে বলল, মামা তো আমার সাথে দেখা করে কথা বলে চলে গিয়েছে। আমার সাথে দেখা না করে চলে গেল? তোমাকে তো সাজাচ্ছিলাম তাই আর আসেনি। চিন্তা করো না, কাল ঠিক চলে আসবে। এখনো আমি কিছুই বুঝতে পারছি না। আবিরকেও বাড়িতে কোথাও দেখিনি আসার পর থেকে। এদিক ওদিক কয়েকবার খুঁজেও তাকে এক পলকের জন্যও দেখতে পাইনি আমি। নিশিতা আমাকে বসিয়ে রেখে বলল, দাঁড়াও আম্মাকে ডেকে নিয়ে আসি। আম্মা তো তোমাকে এই সাজে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এসব নিশিতা? আমি কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে, আবার এখন নিজে থেকে সাজিয়ে দিচ্ছ। আমাও নাকি দেখার জন্য অপেক্ষা করছে, আবার এদিকে আবিরকেও দেখছি না। নিশিতা এক গাল হেসে বলল, এখন এসব ভুলে যাও, কি হচ্ছে সেটা শুধু দেখতে থাকো। আমি চাই বাইরের সবাইকে এখন বিদেয় করি, অনেক রাত হয়ে গেছে। তুমি এখানে বসো। নিশিতা প্লিজ এরকম করো না, আমাকে সবকিছু জানতে হবে। আমি সবকিছু জানতে চাই। সকাল থেকে আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে। বললাম তো এখন কিচ্ছু বলবো না। নিশিতা আর কিছু না বলে রুম থেকে চলে গেল। রুমে আর কেউ নেই, একাই বসে ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সাথে। হঠাৎ মনে পড়লো আসার পর আমি মামিকে কল করিনি। তাড়াতাড়ি করে ব্যাগটা থেকে ফোনটা বের করলাম। মামিকে কল দেওয়ার সাথে সাথে মামি কল রিসিভ করলো। কল রিসিভ করি বলে উঠলো, কে যেন যাওয়ার সময় বলে গেল ও বাড়িতে গিয়ে কল দেবে। সরি মামি, মানুষ এভাবেই ভুলে যায় তাই না? প্লিজ মামি সরি। এ বাড়িতে আসার পর সবাই যা শুরু করে দিয়েছিল যে আমি সব ভুলেই গিয়েছিলাম। মনে হতেই আপনাকে কল দিয়েছি, একটুও দেরি করিনি সত্যি। এখন মনে পড়ে আর কি হবে? মামি আমি এখানে কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে চলে যেতে বলল, সন্ধ্যায় শাশুড়ি কল দিয়ে ডিভোর্সের কথা বলল, এখন আবার আমাকে নতুন বউ সাজানো হচ্ছে। আবিরকে এখনো দেখিনি, বাড়িতে বোধহয় নেই। চিন্তা করতে হবে না কিছু নিয়ে, তোর চিন্তার দিন শেষ। মানে চিন্তার দিন শেষ কেন? এখন সব কিছু ভালোই হবে। জানি না কি হবে। ও মামা গিয়েছে? হ্যাঁ তার থেকেই তো সব শুনলাম। তুই তো ভুলেই গিয়েছিস আমাকে। ভুলিনি মামি, খুব মনে রেখেছেন। আচ্ছা শোন এখন থাক, মা আমরা কাল সকালেই চলে আসব। আমার চিন্তা হচ্ছে মামি। চিন্তার কিছু নেই। আচ্ছা রাখলাম। ঠিক আছে। ফোন রাখার সাথে সাথে নিশিতার আম্মা রুমে প্রবেশ করলো। আমার মুখোমুখি হতেই আমার নিজেকে খুব ছোট লাগছে। সন্ধ্যায় কত খারাপ ব্যবহার করলাম, শাশুড়ির মুখোমুখি হতেই আমার লজ্জা লাগছে। কিন্তু আমার তো কিছু করার ছিল না, দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল আমার। আমি দুজনকে আসতে দেখে মাথা নিচু করে অপরাধীর মতন বসে রইলাম। আম্মা এসে আমার পাশে বসলেন। আমি তখনও মাথা নিচু করে বসে আছি। আম্মা থুতনিতে হাত দিয়ে আমার মুখ উঁচু করে বললেন, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আম্মা। কোনো কথা না। আম্মা তখনকার জন্য আমি দুঃখিত, প্লিজ আমাকে মাফ করে দিন। এখন সব ভুলে যাও তো মা, এসব কথা আর মনে রেখো না। আম্মা আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আমাকে প্লিজ ক্লিয়ার করে বলবেন আমার সাথে কি হচ্ছে এগুলো? তোমাকে আজ নতুন বউ হিসাবে আবার নিয়ে আসা হলো। আমাকে তো নিয়ে আসা হয়নি, আমি তো নিজেই এসেছি। ওই একই তো হলো। তোমাকে আসতে বাধ্য করা হয়েছে, এজন্যই তো এসছো। এখন আর কোনো কথা না, যাও এখন সোজা ছাদে চলে যাবে। এখন ছাদে যেতে হবে? হ্যাঁ যেতে হবে। কিন্তু কেন? নিশিতা পাশ থেকে বলে উঠল, আমার ভাইয়া তার নতুন বউয়ের জন্য অপেক্ষা করছে, তার সামনে যাবে না? আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। আম্মা নিজেই এবার নিশিতাকে বলল আমাকে এগিয়ে দিতে। আম্মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে নিজে রুমে চলে গেলেন। নিশিতা এবার আমাকে নিয়ে সিঁড়ির কাছে এসে বলল, যাও এবার একাই চলে যাও, ভাইয়া অনেকক্ষণ ধরে তার বউয়ের জন্য অপেক্ষা করছে। অল দ্য বেস্ট ভাবি। নিশিতা চলে গেলে আমি এক হাত দিয়ে শাড়ির কুঁচিগুলো ধরে সামান্য পরিমাণ উঁচু করে ছাদের দিকে অগ্রসর হলাম। ছাদে পা রাখতেই বুঝলাম বাম পাশে একজন দাঁড়িয়ে আছে। বেশ উঁচু লম্বা পুরুষটি বিশালাকার দেহের অধিকারী। পুরুষটি লেনিংয়ের হাত দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমার পায়ের শব্দ পেতেই তিনি আমার দিকে ফিরে তাকালেন। এক পা দু পা করে এগোচ্ছি আর আমার হৃদস্পন্দন বাড়ছে। আমাকে এগোতে দেখে সামনে দাঁড়ানো পুরুষটিও আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমরা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। এতদিনের হাজার হাজার মাইল দূরত্বকে জয় করে আমরা আজ সামনাসামনি দাঁড়িয়ে। ও
ওনার মুখের দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে মুগ্ধ চোখে চেয়ে আছেন। আমি চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ভীষণ অস্বস্তি লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে, লজ্জা লাগছে ভীষণ। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, কেমন আছো অনু? আমি চোখ তুলে চাইলাম, আমার চোখ টলমল করছে। এখনো বিশ্বাস করতে পারছি না আবির আমার সামনে দাঁড়িয়ে। আবিরের প্রশ্নে কোনো জবাব না দিয়ে বলে উঠলাম, আপনাকে একটু ছুঁয়ে দেখি। আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না, কেমন সব স্বপ্ন স্বপ্ন লাগছে। মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর স্বপ্নটা ভেঙে যাবে। আপনাকে প্লিজ একটু ছুঁয়ে দেখি। আমার কথায় মুচকি হাসে আবির। এক ঝটকায় আমাকে বুকে টেনে নেয়, আলতো করে জড়িয়ে নেয় আমাকে। যে নারী নিজের পুরুষের বুকে মাথা ঠাঁই পায় সেই নারী ভাগ্যবতী হয়। মা হারানোর পর নিজেকে কখনো ভাগ্যবতী বলে মনে হয়নি, আজ আবার নতুন করে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। ওনার বুকে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, অনু নিচে যাবে না? মাথা না তুলেই নরম স্বরে বললাম, আর একটু এভাবে থাকি। এই তোমার লজ্জা লাগছে না আজকেই যাকে দেখলে তাকে জড়িয়ে ধরে থাকতে? আমার বর আমি জড়িয়ে ধরে রাখবো তাতে কার কি সমস্যা? আপনার সমস্যা হলে আমি সেটা দেখব না। আচ্ছা তাই? জি। হঠাৎ ওনার বুক থেকে মাথা তুলে বললাম, আমাকে সকালে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন বলুন তো? আবির হাসতে হাসতে বলে ওঠে, সেটা জানার জন্য রুমে যেতে হবে। আমার সুন্দরী বউকে আলোতে একটু দেখার জন্য মনটা আনচান করছে। 2 বছর খুব কম সময় না? বিয়ে করে বউয়ের টানে এতদিন আসেননি। আমিও এখন তাড়াতাড়ি রুমে যাব না। আবির 5 কোলা করে নিয়ে নিচে সিঁড়ির দিকে এগোতে লাগলো। আমি ভয়ে শক্ত করে 2 হাত দিয়ে তাকে ধরে রইলাম। আবির ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে চলে এলো। রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে আমাদের বাসর ঘর হয়েছে, এবার চোখ বন্ধ করো। ঘর সাজানো হয়েছে, বন্ধ করবে তুমি? আচ্ছা করছি। আমি যখন চোখ খুলবো তখন খুলবে, এর আগে চোখ খোলা যাবে না। ঠিক আছে। আচ্ছা। ভিতরে প্রবেশ করলো সে। আমি যতটুকু বুঝলাম ঘরটা তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের গন্ধ পাচ্ছিলাম। আবির আমাকে আস্তে করে মেঝেতে দাঁড় করিয়ে দিয়ে বলল, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কান সজাগ থাকায় বুঝতে পারলাম আবির আলমারি খুলে মুহূর্তের মধ্যেই আবারও বন্ধ করলো। তুমি কি আজ জীবনের জন্য আমার হবে? তুমি শুধু আমাকে একটু ভালোবেসো, আমি পৃথিবীর সমস্ত আনন্দ তোমার করে দেওয়ার চেষ্টা করব। শুধু আমার জীবনের সবটা জুড়ে তুমি থেকে যাও। তুমি আমার ব্যক্তিগত মানুষটা হয়ে যাও, যার অনুপস্থিতিতে সবকিছু শূন্য শূন্য লাগবে, যার কষ্টে আমার দম বন্ধ হয়ে আসবে, যার মুখ আমার চোখ আর মুখ শীতল করবে, যার হাসি আমার হৃদয়ে বারবার প্রতিধ্বনিত হবে, যাকে ছাড়া আমার সবকিছু বিষাদের নীল রঙে ডুবে যাবে। আমি চোখ খুলে তাকিয়ে দেখতে পেলাম আবির মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা রিং আমার দিকে বাড়িয়ে রেখেছে। ভালোবাসি তোমাকে অনু, আমি একটুও ভালোবাসি না। না ভালোবাসো, অন্য কারো না হলেই হবে। মুচকি হেসে নিজের হাত তার দিকে এগিয়ে দিতেই রিংটা পরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো। বাচ্চাদের মতন আবদারের সুরে বলল, আর একবার জড়িয়ে ধরি। না, দূরে থাকুন। ওসব বলে যাও। বলি হৃদস্পন্দনের গতি বাড়িয়ে আরো একবার বুকে স্থান দিল। আবির দেশে আসার সময় আমার জন্য কি কি এনেছে সেসব দেখাচ্ছিল। হঠাৎ আমার সন্ধ্যায় সেই পার্সেলের কথা মনে পড়ল। আবিরকে জানানো উচিত বলে মনে হলো। বলে উঠলাম, আজ সন্ধ্যায় আমার নামে একটা পার্সেল এসেছিল। ইয়া বড় একটা লাগেজ ব্যাগ। যা যা সেখানে আছে সবগুলো দেখলেই মনে হবে বিয়ের জন্য পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে কিছুই জানতে পারিনি আমি। প্রথমে মনে হয়েছিল এখান থেকে পাঠানো হয়েছে। আবির হো হো করে হেসে উঠল। সে বলল, এতক্ষণেও বুঝতে পারিনি ওগুলো কে পাঠিয়েছে? আবিরের হাসিতে কেমন যেন সন্দেহ হলো। তাকে জিজ্ঞেস করলাম, আপনি পাঠিয়েছেন? কিভাবে পাঠালেন? আমি তো ওগুলো পাঠাইনি। তবে আমার নিশু পাঠিয়েছে। মানে? মানে প্রথমে ঠিক করা হয়েছিল বড় করে একটা অনুষ্ঠান করে তোমাকে এখানে নিয়ে আসা হবে। তার জন্য প্রায় কয়েকদিন সময় লাগতো, তাই আম্মাকে নিষেধ করেছিলাম। কিন্তু আম্মা ওগুলো কিনেই তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না এসব। এত কিছু আমার জন্য কেন? কারণ আমার বউকে এরকম করে কেউ কখনো ভয় পাইয়ে দেয়নি। কিন্তু আম্মা তো আমাকে অপছন্দ করে। আপনার জন্যই হয়তো জোর করে মেনে নিয়েছি। কিভাবে বুঝলে? সকালে যখন আমার জন্য চা নিয়ে যাই তখন শুনেছিলাম আম্মার আর নিশিতার কথা বলছিল আমাকে নিয়ে। তোমাকে পছন্দ করে না এসব। হ্যাঁ, আপনি কিভাবে জানলেন?
এসবও প্ল্যান করা ছিল? আবির মুচকি হেসে বলল, হ্যাঁ, সব প্ল্যান করা। তুমি আমাকে কতটুকু চাও, আমাকে পেতে কি কি করতে পারো সেটা দেখার ইচ্ছে ছিল। মানে আম্মা আমাকে অপছন্দ করে না, নিশিতাও না? কেউই তোমাকে অপছন্দ করে না অনু, সবাই তোমাকে ভালোবাসে। কিন্তু সন্ধ্যায় ডিভোর্সের কথাটা, তুমি যেন আমার টাকার বিনিময়ে ছাড়তে রাজি হও কিনা সেটা দেখতে চাইছিল। জানো তো, একবার একজনকে হারিয়ে আমি একেবারে দিশেহারা হয়ে গেছিলাম। এবার আর তোমাকে হারাতে চাই না। বিশ্বাস করতে এত পরীক্ষা, আমি কি পাশ করেছি? তুমি আমার মন জিতে নিয়েছো। ভালোবাসলে বিশ্বাসটা রাখতে হয়। আমি দেখতে চেয়েছিলাম সব কিছুর বিনিময়ে হলেও আমাকে চাও কিনা। আপনাকেই চাই। আমি একটা ঘর চাই, সংসার চাই, সবার সাথে একটু ভালো থাকতে চাই। এই ছেড়ে যাওয়ার যুগে আমি আপনার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকতে চাই আবির। আমি সব কিছু সাইডে ফেলে বললাম, আমার সংসারটা টিকলো তবে? সারাদিনে কত চিন্তায় ছিলাম, সংসার ভাঙার ভয়ে কত কান্না করেছি জানেন? এরকম আর কখনো করবেন না প্লিজ। আবির জানিয়ে দিল, আজ থেকে সে আমার, আর কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই। এই সংসার আমার, শুধুমাত্র আমার। এই মানুষটা ব্যক্তিগতভাবেই আমার। আমাদের মৃত্যু ছাড়া যেন আমরা কখনোই আলাদা না হই। আমাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। আমার ভালো থাকা এই মানুষগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠুক। এই মানুষটা আজীবন আমাকেই ভালোবাসুক। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।